আগের দিন আমরা সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব, ভীষণ ইম্পোর্টেন্ট। এখান থেকে আমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে। একদম সরাসরি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমাদের করতে হয়। কি? যে আমাদের সংবিধানের বিভিন্ন রচনার উৎস, মানে সংবিধানের যে বিভিন্ন অংশ, সেটা কোনটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ডাইরেক্ট প্রশ্ন আসবে। যেমন ভারতের কিছু জিনিস আসবে। আমরা কি জিনিস আমি আলোচনা করে দিচ্ছি। যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ফেডারেল স্কিম, এটা নেওয়া হয়েছে ভারত শাসন আইন থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলো কি, এটা একটু আলোচনা করে দিতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো কথার ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে দুটো রাষ্ট্র যুক্ত অবস্থায় রয়েছে। মানে ভারতের ক্ষেত্রে কি রয়েছে, ভারতে কেন্দ্রে মানে পুরোপুরি ইন্ডিয়া রয়েছে। আমরা জানি পুরো ইন্ডিয়া একটা দেশ। ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে। ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বিহার রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, তারপরে মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, এরকম বিভিন্ন রাজ্য রয়েছে। তো প্রত্যেক রাজ্যের আলাদা শাসন ব্যবস্থা রয়েছে, কেন্দ্রের আলাদা শাসন ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রত্যেক রাজ্য কিন্তু সম্পূর্ণভাবে আলাদাভাবে নয়, এই কেন্দ্রের মাধ্যমেই শাসিত হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা, সে তো ইন্ডিয়ান, ভারতীয়। উত্তরপ্রদেশের যে বাসিন্দা, সেও কিন্তু ভারতীয়। কিন্তু উত্তরপ্রদেশে কোনো একটা জিনিস, মানে কোনো একটা আইন পশ্চিমবঙ্গে সবসময় লিগাল, মানে আইন নাও হতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আইন আলাদা, উত্তরপ্রদেশের আইন আলাদা। আবার কিছু জায়গায় পশ্চিমবঙ্গেও আইন যা, উত্তরপ্রদেশের আইনও তাই। তার মানে যুক্তরাষ্ট্রের মতো একটা ব্যবস্থা দেখাচ্ছে, যেখানে কেন্দ্র সরকার তার নিজের মতো ব্যাপার তো বলবেই, তার সাথে রাজ্য কি করে আলাদাভাবে এক ধরনের শাসন ব্যবস্থা করে। তো সেটাকেই বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই ব্যবস্থাটাকে বলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটা আমরা ভারত শাসন আইন থেকে নিয়েছি। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, এটাও আমরা ভারত শাসন আইন থেকে নিয়েছি। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ব্যাপারটার মানে কি? এই যে আমাদের কোন একটা কেউ যদি কেস করে, তাহলে কেউ যদি কেস করে সরাসরি কোথায় কেস করতে পারে? এমনি যেকোনো কোর্টে কেস করতে পারে, অথবা তার যদি একটু টাকা থাকে তাহলে সে হাইকোর্টে গিয়ে কেস করতে পারে। তাহলে হাইকোর্ট কি করে? আমাদের হাইকোর্ট সম্পর্কে আমরা জানি। তো হাইকোর্টে গিয়ে হাইকোর্টের যে কেসটা হয় সেটা কি করে? কোন একটা রাজ্যের জন্য। যেমন কলকাতা হাইকোর্ট পুরো ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে দেখে। পাটনা হাইকোর্ট, পাটনা যে হাইকোর্ট রয়েছে সেটা কি করে? বিহারকে দেখে। তার মানে প্রত্যেক রাজ্যের এরকম করে হাইকোর্ট রয়েছে। আবার সব হাইকোর্টের উপরে রয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট কি করে? পুরো ভারতের জন্য, পুরো ইন্ডিয়ার জন্য। কিন্তু প্রত্যেকটা হাইকোর্ট আবার তার আন্ডারে কাজ করে। মানে উপরে যে রাজ্য চালানোর ব্যাপারটাও দেখলাম, প্রত্যেক রাজ্য আলাদাভাবে চালিত হয়। কিন্তু কেন্দ্র কি হয়? কেন্দ্র উপরেও তাকে নির্ভরশীল হতে হয়। এই বিচার ব্যবস্থাটাকে বলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এটাও আমরা ভারত শাসন আইন থেকে নিয়েছি। এছাড়া প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল বা গভর্নর থাকে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্যপাল রয়েছে, প্রত্যেক রাজ্যেরই একজন করে রাজ্যপাল রয়েছে। রিসেন্ট চেঞ্জ হলো। তো যাই হোক, সেটা অন্য কথা বলছি। তো এই রাজ্যপালকে কি হয়? আমাদের যে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি রয়েছে, প্রেসিডেন্ট কি করেন? যে একজন ব্যক্তিকে, যে কোনো একটা রাজ্যের হেড হিসেবে, হেড অফ দ্য স্টেট, মানে সেই রাজ্যের হেড হিসেবে, কোনো একটা রাজ্যের প্রধান হিসেবে একজনকে অ্যাপয়েন্ট করে থাকে। তিনি হচ্ছেন রাজ্যপাল। তাহলে এই যে প্রত্যেক রাজ্যের একজন করে যে রাজ্যপাল থাকবে, এই রাজ্যপালের মাধ্যমে কেন্দ্র সরকার কি করতে পারে? রাজ্যের উপরে তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই যে ধারণা, এটা আমরা ভারত শাসন আইন থেকে নিয়েছি। এবার আমাদের যে বিভিন্ন চাকরি দেওয়া হয়, সরকারি যে চাকরি পাই, যেগুলো দেওয়া হয়, অনেক পরীক্ষা, বেশিরভাগই যে চাকরি দেওয়া হয় সেটা কিন্তু পিএসসি থেকে দেওয়া হয়। পাবলিক সার্ভিস কমিশন। তোমরা জানো পিএসসির চাকরি হয়। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পিএসসির বহু রকমের চাকরি হয়। তো এই যে পিএসসির যে ধারণা, প্রত্যেক রাজ্যের পিএসসি আছে। ওয়েস্ট বেঙ্গলের পিএসসি আছে, বিহারের পিএসসি আছে, ইউপিএসসির পিএসসি রয়েছে। তাহলে পিএসসি কি হয়? পাবলিক সার্ভিস কমিশন। প্রত্যেক রাজ্যে রয়েছে। এটা আমাদের নেওয়া হয়েছে। এই পিএসসি কি করে? বিভিন্ন রকমের গভর্নমেন্ট জব, সরকারি যে গভর্নমেন্টের যে জব হয়, সরকারি যে চাকরি হয়, সেগুলো প্রোভাইড করা থাকে। দেখো, সরকারি চাকরি অনেক ধরনের চাকরি হয়। এরকম না যে পিএসসি চাকরি শুধু সরকারি চাকরি, সেরকম ব্যাপার নয়। যেমন পুলিশের চাকরি। তাহলে পুলিশের চাকরি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সে কি করে? রিক্রুটমেন্ট করে। ঠিক আছে? তারপরে হচ্ছে রাজ্যের এরকম করে। আবার অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে স্যার, তাহলে যে এই যে স্কুল টিচার, এরাও কি সরকারি চাকরি? না, স্কুল টিচার কিন্তু কোনো সরকারি চাকরি নয়। এটা অনেকের ভুল ধারণা যে আমি সরকারি চাকরি দেখে কাউকে বিয়ে করব। তার মানে স্কুল টিচারকে বিয়ে করব। স্কুল টিচার কিন্তু কোনো গভর্নমেন্ট জবের মধ্যে পড়ে না। কেন পড়ে না? স্কুল টিচারদেরকে অ্যাপয়েন্টমেন্ট কে দেয়? অ্যাপয়েন্টমেন্ট দেয় বা যে তাকে যোগদান কে করায়? আমাদের স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে? স্কুল ফুল সার্ভিস সার্ভিস কমিশন।
যেটা হুম। আমাদের এসএসসি। এই স্বাধীন। এসএসসি যে স্কুল সার্ভিস কমিশন, এটা কিন্তু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এসএসসি কে অ্যাপয়েন্ট করেছে স্কুলটাকে চালনা করার জন্য। কোনোদিন যদি পিএসসির মনে হয় যে না আমি এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করব না, আমি এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করব না, সে কি করতে পারে এসএসসি কে বন্ধ করে দিতে পারে। যখনই বন্ধ হয়ে যাবে তাহলে যেসব স্কুল টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সব অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এক চান্সে তাদের কিন্তু চাকরি চলে যাবে। কিন্তু জেনারেলি কেউ করে না, একটা সিস্টেম চলে আসছে, নতুন সিস্টেম নিয়ে আসাটা তো চাপের ব্যাপার, কিন্তু রাজ্য সরকার যদি চায় যে কোনো সময় এটা করতে পারে। তখন মনে হতে পারে তাহলে যে স্যার স্কুল টিচাররা রয়েছে তাদের কি হবে? তাদের কিছু হবে না। কিন্তু তাদের যারা পেনশন পায়, সে পেনশন কিন্তু তারা পাবে। বা যেসব টিচাররা মানে চাকরিতে জয়েন করেছিল, যাদের পেনশন যে ব্যাপারটা আছে, পেনশন কিন্তু দিতে হবে। সেলারি বন্ধ করতে পারে, কিন্তু পেনশন বন্ধ করা যায় না। পেনশন কিন্তু রাইটস এর মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। ঠিক আছে? পেনশন বন্ধ করা যাবে না, কিন্তু সেলারি বন্ধ করতে পারে। ঠিক আছে? এটা মনে করো। তো এই সমস্ত ব্যাপার আমরা কিন্তু নিয়েছি ভারত শাসন আইন থেকে, যেটা আমাদের ১৯৩৫ সালে ভারত শাসন আইন পাস করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পরীক্ষায় পড়বে। এরপর আমরা আমাদের সংবিধানের একটা বেশিরভাগ জিনিস আমরা অ্যাডপ্ট করেছি গ্রেট ব্রিটেন থেকে। ঠিক আছে? ব্রিটেন থেকে মানে ইংল্যান্ড থেকে আমরা কালেক্ট করেছি বেশি জিনিস। কেন? কারণ যেহেতু ব্রিটেনরা আমাদের ইংল্যান্ডরা আমাদের স্বাধীন মানে পরাধীন করে রেখেছিল। সেই কারণে তাদের ওখান থেকেই কিন্তু আমরা বেশিরভাগ জিনিস অ্যাডপ্ট করেছি। তাহলে কি, কি জিনিস আমরা ব্রিটেন থেকে অ্যাডপ্ট করেছি? প্রথমত সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি গভর্নমেন্ট। আমাদের যে সরকার হয় কিসের মাধ্যমে? পার্লামেন্টের মাধ্যমে হয়। এই যে আমাদের ভোট আছে কিছুদিন পরে, বিধানসভা আছে বা লোকসভার যে নির্বাচন হয়, সেখানে কি হয়? আমরা জনগণ ভোট দিই। ভোট দিয়ে নির্বাচন করি। এমএলএ দেরকে, যদি রাজ্য হয় তাহলে এমএলএ দেরকে নির্বাচন করি। আর অথবা যদি কেন্দ্র সরকার হয় তাহলে আমরা এমপি দেরকে নির্বাচন করি। তাহলে সেই এমপি বা এমএলএ এর যে হেড হয় সে আমাদের, এমএলএ এর যে হেড হয় সে আমাদের চিফ মিনিস্টার হয়। আর এমপির যে হেড হয় সে আমাদের প্রাইম মিনিস্টার হয়। তাহলে এমপি, এমএলএ তারা কি করে? এই যে হাউসের যে অন্য যে সদস্য রয়েছে তার প্রত্যেকটা এমপি বা এমএলএ তাদের মাধ্যমে আমাদের শাসন করে থাকে। এই ব্যবস্থাকে সংসদীয় শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে। তাহলে এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। দ্বিতীয়ত জিনিস আমরা ব্রিটেন থেকে নিয়েছি আইনের শাসন, রুল অফ ল। মানে ব্যাপারটা কি? আমাদের যা আইন আছে, ল আছে, সেই ল অনুযায়ী কিন্তু শাসন করতে হবে। যে আমাদের আইনে একটা জিনিস বলা রয়েছে, লতে একটা কথা বলা রয়েছে। তো আমি কি করলাম? সেই ল, উইথআউট ল কোনো কাজ করলাম, সেটা কিন্তু করা যাবে না। আমাদের অ্যাকর্ডিং টু লফুল কাজ করতে হবে। এবার তুমি যদি, আমি যদি লটা পাল্টে দিই, তাহলে অসুবিধা নেই। তাহলে সেই অনুযায়ী শাসন হবে। কিন্তু আইন যেভাবে আছে, সেই আইন অনুযায়ী শাসন করতে হবে। এবার আইন অনুযায়ী শাসন কারা করে? যারা এক্সিকিউটিভ হয়। যারা এক্সিকিউটিভ হয় তারা কিন্তু আইন অনুযায়ী শাসন করে। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারপরে অর্থমন্ত্রী যারা হয় তারা সব এক্সিকিউটিভ। তারা ওই আইন অনুযায়ী শাসন করে। আর আইন তৈরি করে কারা? আইন যারা তৈরি করে তারা কে? তারা হচ্ছে লেজিসলেটিভ। যেমন এই যে আমাদের বিধানসভা, লোকসভা এরা হচ্ছে লেজিসলেটিভ। এরা কি করে? আইন তৈরি করে। আর এই এক্সিকিউটিভরা আইন অনুযায়ী শাসন করছে কিনা সেটা কে দেখে? সেটা জুডিশিয়ারি দেখে। বিচার ব্যবস্থা দেখে। তো আমাদের এখন যাই হোক পশ্চিমবঙ্গে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ইভেন্ট অলরেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বাঙালি হিসেবে আমরা গর্বিত। তাই তো? জানি তো কি হয়েছে ২-৩ দিন আগে? বিচারকদের বন্দি, খবর রেখেছো? মালদাতে? না জানো না? না, জানো না, জানো না বলো? তো জানি না। আচ্ছা। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের হচ্ছে ম্যাডামকে একদম যাকে বলা হয় মানে ভারতের ইতিহাসে কোনোদিন এরকম ঘটনা হয়নি। কোন দেশে হয়েছে কিনা জানা নেই। বাট ইন্ডিয়াতে এরকম কোনোদিন এরকম ঘটনা ঘটেনি যেটা কি ২-৩ দিন আগে ঘটনাটা ঘটলো। কি হয়েছে? রিসেন্ট একটা ঝামেলা চলছে এসআইআর নিয়ে। তোমরা তো জানো। এসআইআর এ সবাই যে যার নাম এনরোল করেছো, ভোটার লিস্টে নাম করেছো। তো এবার এসআইআর এ যখন হচ্ছে, এবার সেখানে তো আমাদের একটা ম্যাডামের ভোট ব্যাংক বলতে বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার বাংলাদেশেরই বেশিরভাগ লোক। তাদেরকে এখানে শেল্টার দিচ্ছে। আর হচ্ছে সিটিজেনশিপ তাদেরকে দেওয়ার জন্য ভোটার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে, আধার কার্ড বানিয়ে সব করছে। এবার কি হচ্ছে, এসআইআর যখন হচ্ছে তাদের তো সব এক্সপোজ হয়ে যাচ্ছে যে তারা বাইরে থেকে এসেছে, প্রপার ডকুমেন্টস নেই। তার মানে ম্যাডামের তো ভোট ব্যাংকটা নষ্ট হচ্ছে। আর ম্যাডাম জানে ভোট ব্যাংক যদি নষ্ট হয় তাহলে আর ক্ষমতায় থাকতে পারবে না।
তো সেই কারণে তিনি কি করেছিলেন, প্রথমে অপোজ করলো, করতে দেবে না। তারপরে যখন কেসটা গেল, নির্বাচন কমিশন যখন সুপ্রিম কোর্টে গেল, তাহলে সুপ্রিম কোর্টে ম্যাডাম হচ্ছে নিজে কালো কোট পরে চলে গেছেন সুপ্রিম কোর্টে কথা বলতে। এটা এটা নিশ্চয়ই জানো আশা করি। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বলেছিলেন যে আমি এই করব, এই ব্যাপার সেই হ্যাঁ, ব্যাপার। এটা জানি। এটার নাটকটা শুনেছো। তো সুপ্রিম কোর্টও তাকে হচ্ছে যাকে হুম, বলা হয় মানে অপমানিত করে হুম। বের করে দিয়েছে। যে বাবু তোমার বেকার বাজে কথা বলছো। তারপরে সুপ্রিম কোর্ট যখন বলছে তাতেও কিন্তু রাজ্য সরকার কনভিন্স হয়নি। যে না আমরা এটা করতে দিচ্ছি না, হ্যান-ত্যান করতে দেব না, হ্যান-ত্যান। তখন সুপ্রিম কোর্ট কি করেছে? বলছে ঠিক আছে পুরো কাজটা আর নির্বাচন কমিশন করবে না। সুপ্রিম কোর্ট জাজ অ্যাপয়েন্ট করে দিয়েছে। ৭ জন জাজকে অ্যাপয়েন্ট করে দিয়েছে। ঠিক আছে? যে সেই ৭ জন জাজ যার মধ্যে হচ্ছে ৪ জন হচ্ছে মেল আর ৩ জন হচ্ছে ফিমেল। সেই ৭ জন জাজ কি করবে? বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় গিয়ে এসআইআর এর রেজিস্ট্রেশন করাবে। ঠিক আছে? মানে তোমার যে এগুলো রয়েছে এবার এগুলো তো ডেটা অনুযায়ী সব ডেটা তো বিএলও রা দিয়েছে। সেই ডেটা অনুযায়ী দেখে করবে। তার মানে নির্বাচন কমিশনার কিছু করছে না। তার মানে কেন্দ্র সরকারও কিছু বলবে না, রাজ্য সরকারেরও কিছু বলার নেই। কারণ এটা বিচার ব্যবস্থা বিচারকের মাধ্যমে হচ্ছে। তাহলে 100% ট্রান্সপারেন্সি হবে। ব্যাস। সেই নিয়ে মালদাতে গিয়েছিল। তো মালদাতে যেখানে বিচারকরা ছিল তাদেরকে ৮ ঘন্টা বাইরে বন্দি করে রেখেছে। কোন রকমের খাবার দেয়নি, কোন কিছু দেয়নি। বাইরে সব লোকেরা দাঁড়িয়ে আছে। বন্দি করে রেখেছে বন্দির মতো। তারপরে হচ্ছে যখন তাদের রেস্কিউ করতে যাচ্ছে তখনও আমাদের হচ্ছে মানে তাদেরকে হচ্ছে আ ইট ছোঁড়া থেকে শুরু করে সবকিছু তাদের উপরে হয়েছে। পুলিশকে তারা জানিয়েছে। পুলিশ তো পশ্চিমবঙ্গ পুলিশ তো কোন রকমের হেল্প করেনি। কেন? কারণ ম্যাডামের যা অর্ডার। তো সেইজন্য স্টেট পুরা ফেইলিউর। এবার এটা বেসিক্যালি সরকার দেখছে যে রাজ্য সরকার কোন রকমের আইন মানে ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করতে পারছে না। তাহলে এগুলো তো কনভিন্স করতে হবে। তো এগুলো কনভিন্স করার মাধ্যমে সরকার স্টেট গভর্নমেন্ট মানে আমাদের কেন্দ্র সরকার কি করতে পারে? আর্টিকেল 355 কে অ্যাক্টিভ করবে। ৩৫৫ র যদি সমস্ত শর্ত পূরণ হয়, তাহলে ৩৫৬ র মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সিয়াল রুল হবে, যার মাধ্যমে ইলেকশন হবে। মানে প্রেসিডেন্সিয়াল রুলের মাধ্যমে যদি ইলেকশন হয়, তার মানে রাজ্য সরকার কোন রকমের হেল্প না, পুরোপুরি ভোটটা কেন্দ্র সরকার করবে। আর পুরোপুরি ভোট যদি কেন্দ্র সরকারের মাধ্যমে হয়, তাহলে বুঝতেই পারছো, লোকেরা ভোট দিতে যেতে পারবে। আর লোকেরা যদি ভোট দিতে যেতে পারে, তাহলে তো ভোটটা তো হারবেই। স্বাভাবিক কথা। তো এতদিন অনেক কিছু হয়েছে। কিন্তু বিচারকের উপর যে এই ধরনের হামলা, গভর্নমেন্টের মানে পুরো পুলিশের মানে পুলিশ কোন রকমের নেই, সবকিছু। তো এরকম রেয়ারেস্ট। বিচারকদের উপরে কখনো এরকম হয়। লজ্জাজনক ঘটনা হয়েছে। তো এটা তো বড় ব্যাপার হয়েছে। তো আজকে তো মোটামুটি সুপ্রিম কোর্টে তো এটা দেওয়ার কথা। কি হয়েছে? খবরটা দেখা হয়নি। সময় হয়নি দেখার মতো। তো এতে কি হবে দেখা যাক। বোঝা গেল? কি ব্যাপার আমাদের চলছে? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। তো যাই হোক, ভালো খবর, খারাপ খবর যাই বলো, খবর তো এটাই। তো আইনের শাসন করতে হবে। আইন প্রণয়ন পদ্ধতি। যে পদ্ধতিতে আইন তৈরি করা হয়। তাহলে আইন তৈরি করার জন্য কি হয়? ১ম এ আমাদের এই যে বি লো জুডিস আমাদের যে লেজিসলেটিভ বিধানসভা বা লোকসভাতে সেখানে কি একটা বিল পেশ করা হয় যে আমি এই সংক্রান্ত বিল পেশ করতে চাই, আইন করতে চাই। তাহলে সেই বিল পেশ করা হবে। বিল পেশ করার পরে সেটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরে যখন প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করবে তখন সেটা ল তে পরিণত হবে। তাহলে এই পদ্ধতিতে আইন তৈরি করা হয়। এই পদ্ধতিটাও আমরা ব্রিটেন থেকে নিয়েছি। এছাড়া ব্রিটেন থেকে আমরা আরো কিছু জিনিস নিয়েছি। যেমন প্রথমত একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। মানে তুমি ভারতের যেকোনো রাজ্যেরই বাসিন্দা হোক কেন তোমার একটাই পরিচয় সে ভারতীয়। তুমি বাঙালি নয়, তুমি বিহারি নয়, তোমার একটাই পরিচয় তুমি ইন্ডিয়ান। ঠিক আছে? কিন্তু আমেরিকার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরকম নয়। ইউএস এর মধ্যে আমেরিকা যে ইউএসএ রয়েছে তার মধ্যে বিভিন্ন দেশ রয়েছে। ৫০ টা দেশ রয়েছে। ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, ঠিক আছে? চিলি রয়েছে। এরকম প্রচুর দেশ সেখানে রয়েছে। তো এখানে কেউ যদি ব্রাজিলের লোক হয়, তার মানেই যে সে মানে ইউএস এর সিটিজেনশিপ সেরকম হবে সেরকম কোনো ব্যাপার নেই। ব্রাজিলের লোক ব্রাজিলিয়ান কিন্তু সে যদি ক্যাপেবল হয় তার যদি সেরকম মানে আরো কিছু ফেসিলিটি তার যদি হয়, মানে সে যদি সে সব শর্ত পূরণ করে তাহলে সে আমেরিকার সিটিজেনশিপ পাবে। আর্জেন্টিনার লোক, সে আর্জেন্টিনার লোক কিন্তু সে ইউএস এর সিটিজেনশিপ হবে। তার মানে এটা কখনোই কেউ আমেরিকান যদি কখনো বলে, তার মানে এটা নয় সে আমেরিকা কোনো ওইভাবে দেশ নয়। আমেরিকা একটা ইউনিয়ন অফ মানে একটা ফেডারেশন। তার মধ্যে কিন্তু আমেরিকা বলে অ্যাকচুয়াল কোনো দেশ নয়। আমেরিকার মধ্যে অনেকগুলো দেশ রয়েছে যারা একসাথে মিলিত রয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করে।
যেহেতু আমেরিকা কন্টিনেন্ট উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা রয়েছে, এরকম 50টা উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকা মিলে 50টা দেশ রয়েছে, তারা একসাথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করে। ইউএসএ বলে কিন্তু আলাদা কোনো দেশ হয় না, বুঝেছো? ব্রাজিল একটা দেশ, আর্জেন্টিনা একটা দেশ, চিলি একটা দেশ, এরকম করে টেক্সাস একটা একটা দেশ, কলম্বিয়া একটা দেশ, ক্যালিফোর্নিয়া এক একটা দেশ, এরকম প্রচুর দেশ রয়েছে। তাদের প্রত্যেকের লোক ক্যালিফোর্নিয়ার লোক ক্যালিফোর্নিয়ান, ব্রাজিলের লোক ব্রাজিলিয়ান, চিলির লোক চিলি, এরকম আর্জেন্টিনার লোক আর্জেন্টিনান। কিন্তু তারা যদি কেপেবল হয়, তাদের যদি সেরকম কিছু শর্ত আছে পূরণ করলে তারা ইউএসএ সিটিজেনশিপ হবে। কিন্তু আমাদের তো এরকম সিটিজেনশিপ নয়। তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকলেও তুমি ইন্ডিয়ান, বিহারে থাকলেও তুমি ইন্ডিয়ান। তাহলে এই একক নাগরিকত্বের ধারণা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। তারপর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাই ক্যামেরালিজম, এটা ব্যাপারটা কি? যে আমাদের যে লোকসভা রয়েছে সেটা হচ্ছে মানে আমাদের যে বিধানসভা মানে আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। তার মানে দুটো কক্ষ মিলিতভাবে আইন তৈরি করছে। দুটো কক্ষ আলাদাভাবে নির্বাচন হয়। তাহলে এই যে এইভাবে যে আইন তৈরি হয়, এই যে দুটো কক্ষ, এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলা হচ্ছে বাই ক্যামেরালিজম। প্রধানমন্ত্রীর পদ এবং তার কার্যক্রম। তো আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী রয়েছে। তাহলে প্রধানমন্ত্রী কিভাবে অ্যাপয়েন্ট হয়? লোকসভা নির্বাচন হলো। এই যে আমাদের প্রেজেন্ট কিছুদিন পরে আবার লোকসভা নির্বাচন হবে। তাহলে লোকসভা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তার যে হেড হবে, প্রধান হবে, তাকে কি হবে? প্রধানমন্ত্রী করা হবে। তাহলে সে প্রধানমন্ত্রী কি করবে? সমস্ত কার্যক্রম করবে, রাষ্ট্রপতির নামে সমস্ত কাজকর্ম করবে। তার নেতৃত্বে যেসব মন্ত্রীরা থাকবে তারা সমস্ত কাজ করবে। এই যে প্রধানমন্ত্রী বলে একজন থাকবে, এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। তারপর এই যে আমরা ২ কক্ষ বিশিষ্ট বললাম লোকসভা, সেই লোকসভার যে সভাপতি হবে তাকে স্পিকার বলা হবে। সেই স্পিকারের পদ তৈরি এবং স্পিকার কি, কি কাজকর্ম করবে সেটাও আমরা ব্রিটেন থেকে নিয়েছি। এরপর পরবর্তী জিনিস আমরা যেটা ব্রিটেন থেকে অ্যাডপ্ট করেছি সেটা হচ্ছে লোকসভার কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা। মানে ক্যাবিনেট সিস্টেম। কি জিনিস? এটা খুব ভাইটাল জিনিস, খুব ইম্পোর্টেন্ট জিনিস। এটা হচ্ছে কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আসে, মানে কোনো একজন মন্ত্রী সাপোজ ধরো কোনো চুরি করেছে বা ঘুষ খেয়েছে বা যাই হোক একটা করেছে, তো তার বিরুদ্ধে বললো যে এই মন্ত্রী কিছু একটা খারাপ কাজ করেছে, তার জন্য পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলো। তাহলে যখনই বা সেটা নিয়ে যদি ভোট হয়, পার্লামেন্টের অন্য সদস্যরা যদি বলে না এই ব্যক্তি থাকার এখানে যোগ্য নয়, তাহলে সেই ব্যক্তিকে যদি সেখান থেকে পদ থেকে মানে পার্লামেন্ট যদি তাকে মানে পদচ্যুত করে, তার মানে সেই মন্ত্রী শুধু পদচ্যুত হবে সেরকম নয়, সেই মন্ত্রীর সাথে সাথে সমস্ত যে মন্ত্রিসভা মানে অন্য যত মন্ত্রী আছে ইনক্লুডিং প্রধানমন্ত্রী সবাইকে কি করতে হবে? পদত্যাগ করতে হবে। তার মানে একজনের কারণে কিন্তু সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ লোকসভার কাছে মন্ত্রিসভা কিন্তু সবসময় দায়বদ্ধ থাকে। এটাকেই বলা হয় মন্ত্রিসভার দায়বদ্ধতা। ওকে? নেক্সট গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা এখান থেকে অ্যাডপ্ট করেছি ব্রিটেন থেকে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এটা কি জিনিস? সরকার কি করে? বিভিন্ন ধরনের খরচ করে। তাহলে সরকার যে খরচগুলো করে যে আমি এই পারপাসে খরচ করব, এই পারপাসে খরচ করব। সেই খরচের জন্য সরকার কি করে? প্রতি মাসে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সরকার কি করে? একটা বাজেট পেশ করে। আমরা জানি বাজেট রয়েছে আমরা জানি। তো বাজেট পেশ করে। তো সেই বাজেট পেশ করার মাধ্যমে সরকার বলে যে আমি এই পারপাসে, এই পারপাসে, এই পারপাসে খরচ করব। এবার বলার পরে সে প্রকৃত সেইটা খরচ করছে কিনা সেটা তো দেখতে হবে। সেইজন্য কি হয়? যে সরকারে করছে, বিরোধী যে দলনেতা হয়, মানে আমাদের ধরো তৃণমূল আমাদের হচ্ছে বিজেপি ক্ষমতায় রয়েছে। বিরোধী কে রয়েছে? কংগ্রেস রয়েছে। তো বিরোধী দলনেতা হচ্ছে আমাদের রাহুল গান্ধী রয়েছে, ভালো কথা। তো বাজেট অনুযায়ী সরকার মোদী সরকার বললে এই আমি খরচ করব। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির হেড হিসাবে বিরোধী দলনেতা কি করবেন? যে সে খরচ সঠিকভাবে করছে কিনা সেগুলোর প্রশ্ন করবে বা সে কমিটির মাধ্যমে সে খরচগুলো তাকে দেখাতে হবে যে হ্যাঁ, এই পারপাসে এই খরচ হচ্ছে কিনা। ঠিক আছে? তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি করে? সরকার যে খরচ করছে সেগুলো মনিটর করে। তাহলে ডেমোক্রেসিতে এগুলো ভীষণ প্রয়োজন। ওকে? আচ্ছা, সবগুলো যে বোঝালাম ক্লিয়ার হয়েছে? গ্রেট ব্রিটেন থেকে আমরা যেগুলো অ্যাডপ্ট করেছি। তাহলে আমি পরেরটায় যাব। হ্যাঁ স্যার, হয়েছে। স্যার ওকে। এগুলো কিরকম করে কোশ্চেন আসবে এখান এগুলো থেকে থেকে? ডাইরেক্ট প্রশ্ন আসবে, একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলতে হবে গ্রেট ব্রিটেন। তখন অপশনে থাকবে ব্রিটেন, কানাডা, আমেরিকা, আয়ারল্যান্ড, নিচে আরো দেখবে আছে। সেরকম ডাইরেক্ট বলবে যে লোকসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তখন বলবে এটা। ঠিক আছে? এবার কি জিনিসগুলো আমি এক্সপ্লেন কেন করছি, এগুলো পরে যখন আমরা ভেতরে পড়বো তখন এই জিনিসগুলো কাজে লাগবে।
এখন জিনিসগুলো ভালো করে একটু শুনে নিতে হবে, প্লাস আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, রেকর্ডিং অনুযায়ী পড়বে, তাহলে কানের মধ্যে জিনিসগুলো কয়েকবার বারবার দেখবে, বারবার পড়বে, তাহলে ওর কানে হিট করবে। আর এগুলো কি হবে, এর পরে যখন পড়বে, এখন নাগরিকত্ব চ্যাপ্টার আমরা পড়বো, সংসদ চ্যাপ্টার পড়বো, তখন এগুলো দেখবে বুঝতে সুবিধা হবে। তখন একবার যখন তার আগে একবারই যতবারই ক্লাস করবে, মানে ও চ্যাপ্টার পড়বে, তার আগে কি করবে, এই ক্লাসটা একবার ভালো করে শুনে নেবে। তাহলে কি হবে, ঝট করে জিনিসটা মাথায় হবে, হ্যাঁ স্যার এই জায়গাটা বলেছিল, প্লাস ভিডিও আছে, সেই জায়গাটা পার্টিকুলারলি ওই জায়গাটা আমি কি বলেছিলাম একবার রিভিশন করে নেবে, আরো ক্লিয়ার হয়ে যাবে পড়ানোর আগে। ঠিক আছে, তাহলে পড়াটা বেটার হবে। এখান থেকে ডাইরেক্ট পড়বে যে এটা কোন দেশ থেকে না, আর কিছু না। আচ্ছা, এরপরে কানাডা। কানাডা থেকে আমরা কি নিয়েছি, কানাডা থেকে আমরা নিয়েছি শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, যে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, মানে আমাদের কি হয়, রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা রয়েছে। তাহলে রাজ্য সরকারের কিছু ক্ষমতা রয়েছে, কেন্দ্র সরকারের কিছু ক্ষমতা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় কেন্দ্র সরকারের কিন্তু বেশি পাওয়ার তার হাতে থাকে। মানে কোনো সময় যদি কেন্দ্র সরকারের মনে হয়, সে কি করে রাজ্য সরকারকে সরাতে পারে। যেমন এই যে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, মমতা ব্যানার্জি আমাদের ম্যাডাম যা খুশি তাই করছে, তো কেন্দ্র সরকার কি করবে, যে চাইলেই ৩৫৬ নাম্বার আর্টিকেলের মাধ্যমে রাজ্য সরকারকে সরিয়ে দিয়ে সেই জায়গায় রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় শাসন করতে পারে। তার মানে আমাদের মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, কিন্তু কেন্দ্র সরকার সবসময় শক্তিশালী। এটা কানাডার থেকে আমরা এই ধরনের সিস্টেমটা অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, এবার কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, তাহলে প্রথমেই আমি বললাম যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে কিছু ক্ষমতা বন্টন করা আছে, যে কেন্দ্র সরকার এই কাজ করবে, রাজ্য সরকার এই কাজ করবে, তার জন্য তালিকা রয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এগ্রিকালচার, কৃষি, তাহলে কৃষিতে কি হবে সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যাপার, এটা কেন্দ্র সরকার কিন্তু কিছু বলতে পারবে না, কৃষির ব্যাপারটা সম্পূর্ণ রাজ্যের হাতে রয়েছে। আবার নাগরিকত্বের ব্যাপার, এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের হাতে রয়েছে। এই যে বললাম এসআইআর এর ব্যাপার, রাজ্য যতই চিৎকার করুক, কেন্দ্র সরকার যা বলবে শুনতে হবে। ঠিক আছে, আবার কিছু জিনিস কেন্দ্র রাজ্যের মধ্যে একসাথে রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন, কেন্দ্র রাজ্যের মধ্যে একসাথেই ব্যাপার রয়েছে। বিদ্যুৎ, ইলেকট্রিসিটি রাজ্যের হাতে সম্পূর্ণ রয়েছে, যেন প্রত্যেক রাজ্যে ইউনিট পিছু বিদ্যুৎ বিল আলাদা হয়ে থাকে। আচ্ছা, তারপরে কেন্দ্রে রাজ্য সরকারের অন্তর্ভুক্তি, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নর বাই দ্য সেন্টার। এই যে কেন্দ্র সরকার, আমরা একটু কি বললাম, রাজ্যপালের ধারাটা আমরা এ থেকে নিয়েছি, কি বলে আমাদের ভারত শাসন আইন থেকে নিয়েছি। এবার কেন্দ্র সরকার যে গভর্নরকে অ্যাপয়েন্ট করবে, এই ধারণাটা আমরা কানাডা থেকে নিয়েছি। নেক্সট হয়েছে সুপ্রিম কোর্টের উপদেষ্টা কর্তব্য। আমাদের সর্বোচ্চ জুডিশিয়ারির মধ্যে টপে রয়েছে কি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাজ কি, সুপ্রিম কোর্ট আমাদের জুডিশিয়েশন দেখে, কিন্তু কোনো সময় যদি রাষ্ট্রপতির মনে হয় যে তার আইনি পরামর্শ দরকার, তখন কিন্তু সে সুপ্রিম কোর্টের কাছে বলবে যে আপনি আমাকে এসে কিছু উপদেশ দিয়ে থাকুন। কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট গিয়ে রাষ্ট্রপতিকে বলবে স্যার আপনার না এই করা উচিত, এরকম নয় কিন্তু। সুপ্রিম কোর্ট উপদেশটা তখনই দেবে অনলি হোয়েন প্রেসিডেন্ট আস্ক, প্রেসিডেন্ট আস্ক, যখন রাষ্ট্রপতি চাইবে তখন দেবে, রাষ্ট্রপতি যদি না চায় তাহলে কিন্তু দেবে না। যে উপদেশ দিল রাষ্ট্রপতি সেটা গ্রহণ নাও করতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের যে উপদেশটা কর্তব্য, অ্যাডভাইজারি জুডিশিয়েশন, এটা আমরা কানাডা থেকে নিয়েছি। আচ্ছা, এটা প্রথমটা বলেই দিয়েছি যে কেন্দ্র কর্তৃক রাজ্যের রাজ্যপাল নিয়োগ, ওটা যেটা বললাম ৩ নম্বর, ওটা একই কথা। এবার লেখা রয়েছে কেন্দ্র সরকার রাজ্যপালকে নিয়োগ করে। এগুলো আমরা কানাডা থেকে নিয়েছি। এবার রাশিয়া। এবার দেখো, প্রথমে কিন্তু রাশিয়া বলতে ইউএসএসআর ছিল, সোভিয়েত রাশিয়া ছিল। হয়তো আমরা জানি যে ১৯৯১ সালের পূর্বে আমাদের আমাদের যে ভালো বন্ধু মিত্র, সেটা ইউএসএসআর ছিল। ইউএসএসআর ১৯৯১ সালে ভেঙে যায়, এবং সেখান থেকে সবচেয়ে বড় যে দেশ সেটা হচ্ছে রাশিয়া আমাদের তৈরি হয়। এখান থেকে আরো অনেক দেশ হয়েছে, যেমন ইউক্রেন থেকে শুরু করে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এগুলো সব কিন্তু আগে রাশিয়ার অন্তর্গত ছিল, ইউএসএসআর এর অন্তর্গত ছিল। তো এই ইউএসএসআর থেকে আমরা নিয়েছি কিছু গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম কথা হচ্ছে মৌলিক কর্তব্য। ইউএসএসআর থেকে নিয়েছি আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য বলতে কি, যে আমরা ভারতীয় হিসেবে আমাদের কিছু মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, কি যেমন জাতীয় পতাকাকে সম্মান করা, তারপরে আমাদের পরিবেশ সচেতন হওয়া, বন্যপ্রাণী সংরক্ষণ, তাহলে কিছু ডিউটিস আমাদের রয়েছে, সেগুলো আমরা সোভিয়েত রাশিয়া থেকে নিয়েছি। তারপরে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু এতদিন আমাদের ছিল কিন্তু এখন আর নেই। ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৫১ সাল থেকে ২০১৪ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে আমরা ৫ বছরের প্ল্যানিং করতাম, 5 ইয়ার প্ল্যানিং করতাম। ঠিক আছে,
এখন এটা কিন্তু আর নেই। এখন আমরা যে প্ল্যানিং মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য আগে প্ল্যানিং কমিশন ছিল, সেই জায়গায় এখন বিজেপি সরকার আসার পর থেকে নীতি আয়োগ গঠন করেছে। তাহলে বিজেপি যখনই করেছে তারা কিন্তু নীতি আয়োগ বা রোলিং প্ল্যানের মতো করেছে। কিন্তু কংগ্রেস যতদিন থেকেছে তারা কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা গ্রহণ করেছে। যে যা একটা পলিসি নেব ৫ বছর পরে তার রেজাল্ট নেব। এটা কিন্তু সবসময় কংগ্রেস সরকার এটা করে এসেছে। বিজেপি সরকার কিন্তু সেভাবে করেনি। তবে অটল বিহারী বাজপেয়ী স্যার তিনি করেছেন। ঠিক আছে? তিনি তো মোদিজির আগে একমাত্র একমাত্র প্রধানমন্ত্রী যিনি ফুল টার্ম কমপ্লিট করেছেন তিনি হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী স্যার। এরা অন্য কোনো প্রধানমন্ত্রী কিন্তু ফুল টার্ম কখনো কমপ্লিট করতে পারেনি নরেন্দ্র মোদীজির আগে। ঠিক আছে? এটা আমরা নিয়েছি রাশিয়া থেকে। তারপরে ন্যায় বিচার, আইডিয়া অফ জাস্টিস। আমাদের যে বিভিন্ন ধরনের ন্যায় বিচার আমাদের করতে হয় সমাজে বসবাস করতে, যেমন সোশ্যাল সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার, রাজনৈতিক ন্যায় বিচার, যেগুলো আমাদের প্রস্তাবনাতে লেখা রয়েছে। ন্যায় বিচার কথাটার মানে রয়েছে যে সবাই যাতে সবার খাওয়ার পায়, সবাই যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, সবাই যাতে অর্থনৈতিক সুরক্ষা পায়, সবাই যাতে সমাজে সঠিকভাবে এর সাথে বেঁচে থাকতে পারে, সেই যে সব ধারণা আমরা রাশিয়া থেকে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে? বুঝলাম এখানে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা কি নিয়েছি? ইউএস কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি অনেক কিছু জিনিস। প্রথমত আমেরিকা থেকে আমরা নিয়েছি প্রস্তাবনা বা প্রিএম্বল। আমরা যখন বই পড়লে দেখবে ফার্স্ট পেজে লেখা থাকে কয়েকটা জিনিস, আমরা ভারতের জনগণ, এই সেই ব্যাপার লেখা থাকে। তাহলে প্রস্তাবনা কি? আমাদের সংবিধানের সারাংশ, মানে সামারি, যেখানে বলাই রয়েছে যে আমাদের ভারতের যে সংবিধান সেটা কি সংক্রান্ত, মানে ভারতের সংবিধানের উদ্দেশ্য কি কি ব্যাপার স্যাপার, সেই সারাংশ আমাদের এখানে লেখা রয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমাদের প্রস্তাবনা, সেই প্রস্তাবনার ধারণা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। এরপর আমাদের মৌলিক অধিকার। ভারতে বেঁচে থাকার জন্য বা ভারত জনগণের জন্য কিছু মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আমাদের কিছু অধিকার রয়েছে। যেমন বাক স্বাধীনতা, আমরা চাইলে আমাদের মতামত রাখতে পারি। ধর্মীয় স্বাধীনতা, আমরা চাইলে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি। তারপর আমাদের আইন, আমরা হচ্ছে আইনের চোখে সবাই সমান, এরকম বড় লোক গরিব লোকের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তারপর তারপর আমাদের সাংস্কৃতিক অধিকার রয়েছে, আমরা যে যার আমাদের কালচার অ্যাডপ্ট করতে পারি। তারপরে গ্রেপ্তারের বিরুদ্ধে অধিকার, বেঁচে থাকার অধিকার। আবার একটা জিনিস আছে ঘুমানোর অধিকার। ঠিক আছে? রাইট টু স্লিপ, ঘুমানোর অধিকারও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। ঠিক আছে? তুমি যদি চাও কেউ যদি তোমাকে ঘুমোতে বাধা দেয় তুমি তার বিরুদ্ধে কেস করতে পারো। তবে ঘরের লোকের বিরুদ্ধে করতে দিও না। ঠিক আছে? বাট করা কিন্তু যাবে ঘুমোতে যদি না দাও। আচ্ছা, পড়াবো আমি মৌলিক অধিকারের সময়। নেক্সট হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। দেখো যে বিচারক যে হয়, এই যে বললাম কিছুদিন আগে বিচারকের ব্যাপারটা একটু আগেই বললাম, বিচার ব্যবস্থা কিন্তু সবসময় স্বাধীনভাবে কাজ করে। যে কখনো বলেনি যে জাজমেন্টটা হবে সেটা মোদিজির পক্ষে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তাহলে বিচার ব্যবস্থা কিন্তু সবসময় স্বাধীনতা হবে, এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, জুডিশিয়াল রিভিউ, কোনো সময় যদি বিচার বিভাগ কোনো কিছু জাজমেন্ট দিয়ে থাকে তাহলে সেটা যদি চায় সে বা আমরা যদি চাই রিভিউ করতে পারি, আমরা পুনরায় আবেদন করতে পারি। যেমন আমাদের কোনো হাইকোর্টে আমাদের একটা শাস্তি দিয়ে দিল, কলকাতা হাইকোর্ট কোনো একটা শাস্তি দিল, তাহলে আমরা সেটা যাবো কোথায়? সুপ্রিম কোর্টে যেতে পারি। কিসের জন্য? পুনর্বিবেচনার জন্য। তাহলে সেটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। লিখিত সংবিধানের ধারণা, আগের দিন বলেছিলাম আমাদের যে সংবিধান সেটা কিন্তু লিখিত সংবিধান, এটা কিন্তু আমেরিকা থেকে আমরা অ্যাডপ্ট করেছি। এরপর রয়েছে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদের অপসারণের পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। এই যে ইংরেজিতে লেখা আছে দেখো, বাংলাতে বলা হয়, এটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। ইমপিচমেন্ট পদ্ধতিটা কি? ইমপিচমেন্ট পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে এদেরকে সরানো। কিভাবে সরানো হয়? সাপোজ ধরো কখনো যদি মনে হয় রাষ্ট্রপতিকে আমি সরাবো বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের সরাবো, তখন কি করতে হবে? তোমাকে এই সরানোর ইচ্ছা এটা নিয়ে লোকসভাতে পেশ করতে হবে বা রাজ্যসভাতে পেশ করতে হবে। পেশ করার পরে দুটো হাউসে এটাকে সম্মতি জানাতে হবে, যে দুটো হাউসে সম্মতি জানালো যে হ্যাঁ এটাকে সরানো হোক, তারপরে সেটা যাবে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি স্বাক্ষর করে তখনই কিন্তু তাদেরকে অপসারণ করা যাবে। তাহলে এটাকেই বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। ঠিক আছে? সরি, লাস্টে একটা ভুল বললাম। প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের ব্যাপার নেই, যদি লোকসভা রাজ্যসভা অ্যাপ্রুভ করে দেয়, মেজরিটি হয়ে যায়, তখনই হবে। রাষ্ট্রপতি, যেমন রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সময় যদি বলে রাষ্ট্রপতির সম্মতি দরকার, তাহলে কি সম্ভব? নিশ্চয়ই না। সেটা আইন তৈরির ক্ষেত্রে যদি লোকসভা রাজ্যসভা এটাকে মেজরিটি দিয়ে দেয় তখন এদেরকে সরানো যেতে পারে। তবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে ইমপিচমেন্টটা একটু ডিফারেন্ট হয়।
লোকসভা রাজ্যসভা সম্মতি জানানোর পরেও যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে এদের যারা অ্যাপয়েন্ট করেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের যারা অ্যাপয়েন্ট করে একটা বিশেষ পদ্ধতি সেটাকে বলা হয় কলিজিয়াম পদ্ধতি। কলিজিয়াম পদ্ধতি মানে যেসব জাজরা রয়েছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সুপ্রিম কোর্টে যেসব জাজরা রয়েছে সেই জাজদের কাছ থেকে সেটা সম্মতি দরকার। মানে লোকসভা রাজ্যসভা সম্মতি দেওয়ার পরেও যদি জাজরা মনে করে অন্য জাজরা মনে করে যে হ্যাঁ তিনি চুরি করেছেন বা তাকে সরানো হবে তখনই এটা সম্ভব। কিন্তু জেনারেলি জাজরা কি করে অন্য জাজকে সরায় না, কারণ প্রত্যেকেই করাপ্টেড, বেশিরভাগই করাপ্টেড। এই জন্য এখনো পর্যন্ত কোনো জাজের কখনো ইমপিচমেন্ট হয়নি। ঠিক আছে, তো জুডিশিয়ারি যতই বলুক স্বাধীন, স্বাধীন কিন্তু নয়। আচ্ছা, আচ্ছা, যাই হোক, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, আমাদের যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট হন তিনি কি হন, তিনি কিন্তু রাজ্যসভার কোনো মেম্বার নন, তিনি নন মেম্বার, কিন্তু তবুও তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন। তারপর রাজ্যের শাসন ব্যবস্থা, প্রত্যেকটা রাজ্য কি কোন কিভাবে শাসিত হবে সেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই কথাটা তোমরা অনেক জায়গায় হয়তো শুনেছো যে কেউ একজন ব্যক্তি পিআইএল করেছে। এই কথাটা পিআইএল কথাটা হয়তো শুনেছো। পিআইএল কথাটার বাংলা মানে হচ্ছে জনস্বার্থ মামলা। ঠিক আছে, এবার জনস্বার্থ মামলাটা কি জিনিস, জনস্বার্থ মামলা হচ্ছে সাপোজ ধরো তুমি একটা কোনো জায়গা দিয়ে যাচ্ছ, দেখছো রাজ্য সরকার নোংরা কোন একটা জায়গায় ফেলাচ্ছে, তার জন্য প্রচুর মানুষ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি কি করলে জনগণের হয়ে তুমি কি করলে কোর্টে কেস করলে, তাই তুমি এটা করতেই পারো। সেটাকে বলে পিআইএল, জনস্বার্থ মামলা। বা মিটিং মিছিলের কারণে কি হচ্ছে সরকার তোমার রাস্তায় বা ট্রাফিক জ্যাম হয় বা এইসব হয়, তাহলে এটা নিয়ে তুমি কি করলে কেস করলে, করতে পারো যে এই কারণে জনগণের ক্ষতি হচ্ছে, মানে আমার একটা ক্ষতি হচ্ছে, সবার ক্ষতি হচ্ছে, তুমি সবার হয়ে একটা কেস করতে পারো। সেগুলোকে বলে জনস্বার্থ মামলা, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হচ্ছে। ওকে, এবার দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, যে পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। সংশোধনকে ইংরেজিতে বলা হয় অ্যামেন্ডমেন্ট। কিভাবে করা হয় এর জন্য একটা বিশেষ আর্টিকেল রয়েছে, আর্টিকেল কত, সংবিধান সংশোধন আর্টিকেল 368। 368। ভেরি গুড। তো সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা আমরা নিয়েছি। কিভাবে সংবিধান সংশোধন হয়, সংবিধান সংশোধন করার জন্য তোমাকে লোকসভাতে বা রাজ্যসভাতে একটা বিল পেশ করতে হবে যে আমি সংবিধানের এই অংশটাকে সংশোধন করতে চাই। লোকসভাতে আলোচনা হওয়ার পরে সম্মতি জানাবে, তারপর সেটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় সম্মতি জানাবে, তারপর সেটা যাবে প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে। প্রেসিডেন্ট যখন সেটা স্বাক্ষর করবে তখনই সেটা সংশোধন হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতি এটা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। তারপর যেমন লোকসভার সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, সেরকম রাজ্যসভার সদস্যদের কিন্তু নির্বাচনের পদ্ধতিও দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হয়, প্রত্যেক রাজ্যে বিধানসভা রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, সেই বিধানসভার যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের ভোটে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়। যেমন পশ্চিমবঙ্গের বিধানসভায় 294 জন মেম্বার রয়েছে, আর রাজ্যসভায় মেম্বার রয়েছে 12 জন। তার মানে 294 জন ভোট দিয়ে 12 জনকে নির্বাচিত করবে রাজ্যসভার জন্য। ঠিক আছে, তাহলে এই যে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি এটাও নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। এটা আমরা পূর্ব রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। দেখো রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয়ে থাকে পরে আমরা পড়বো, তবু আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো আমাদের কি হয়, লোকসভার যে সদস্যরা রয়েছে তাদেরকে আমরা এমপি বলি, রাজ্যসভার যে সদস্য রয়েছে তাদেরকেও আমরা এমপি বলে থাকি। কিন্তু রাজ্যসভায় কিছু নির্বাচিত সদস্য রয়েছে, কিছু মনোনীত সদস্য রয়েছে। যেমন 250 জনের মধ্যে 238 জন নির্বাচিত হয়, 12 জন মনোনীত সদস্য হয়ে থাকে। ঠিক আছে, আর বিধানসভা রয়েছে যাদেরকে আমরা এমএলএ বলি। তো রাষ্ট্রপতি নির্বাচনের সময় লোকসভার এমপিরা, রাজ্যসভার যারা নির্বাচিত এমপি রয়েছে তারা, আর বিধানসভার যারা নির্বাচিত সদস্য রয়েছে তারা, এরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে। মানে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কিন্তু সরাসরি ভোট দিতে পারি না, আমাদের দ্বারা নির্বাচিত প্রার্থী তারা ভোট দেয়, যেটাকেই বলা হয় পরোক্ষ নির্বাচন পদ্ধতি। প্রত্যক্ষ নির্বাচন মানে আমরা সরাসরি ভোট দিই, আর পরোক্ষ নির্বাচন মানে আমরা ভোট দিচ্ছি না, আমাদের দ্বারা নির্বাচিত প্রার্থী ভোট দিচ্ছে। এরকম রাষ্ট্রপতির এই নির্বাচন পদ্ধতি আমরা আয়ারল্যান্ড থেকে অ্যাডপ্ট করেছি। এছাড়া আমরা আয়ারল্যান্ড থেকে কি নিয়েছি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা বলি ডিপিএস।
মানে কেন্দ্র সরকার কি করে, রাজ্য সরকারকে কিছু নির্দেশ দিয়ে থাকে যে কিভাবে রাজ্য শাসন করতে হবে, সেটা করে ডিপিএসপি। তবে রাজ্য যদি চায় সেগুলো মানতেও পারে, নাও মানতে পারে। সেই যে ধারণা, এটা আমরা নিয়েছি আমাদের আয়ারল্যান্ড থেকে। তারপর রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, আমি একটু আগেই বললাম রাজ্যসভায় কি হয়, 12 জন এরকম সদস্য থাকে, যাদেরকে রাষ্ট্রপতি কি করে, মনোনীত করে বিভিন্ন ক্ষেত্র থেকে। যেমন বিভিন্ন কলা, সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্র থেকে মনোনীত করে থাকে। যেমন অমিতাভ বচ্চন, রেখা, এরা কিন্তু রাজ্যসভা থেকে নির্বাচিত হয়েছিল। ঠিক আছে? তারপরে আমাদের শচীন তেন্ডুলকার, এরাও কিন্তু রাজ্যসভা থেকে মনোনীত হয়েছিল। অস্ট্রেলিয়া থেকে আমরা কি নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে আমরা নিয়েছি যুগ্ম তালিকার ধারণা। আমি একটু আগেই বললাম ক্ষমতা কি হয়, কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে ভাগ করা থাকে, যে এটা কেন্দ্র সরকারের এটা ক্ষমতা, এটা রাজ্য সরকারের এটা ক্ষমতা। কেন্দ্র সরকারের ক্ষমতা ইউনিয়ন লিস্ট, রাজ্য সরকারের ক্ষমতা স্টেট লিস্ট। কিছু ক্ষমতা হয় যেগুলো কেন্দ্র রাজ্যের মধ্যে মিলিতভাবে থাকে, তাকে বলে যুগ্ম তালিকা। যেমন কি বললাম, যেমন শিক্ষা, এডুকেশন কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে মিলিত থাকে। প্রস্তাবনার ভাষা, এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল এর কথা বললাম, তার যে ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। এছাড়া ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ব্যবসা বাণিজ্যের কি নিয়ম হবে, সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। যৌথ অধিবেশনের ধারণা আমরা অস্ট্রেলিয়া থেকে। যৌথ অধিবেশন কি? দেখো, লোকসভার অধিবেশন আলাদাভাবে বসে, রাজ্যসভার অধিবেশন আলাদাভাবে বসে। কিন্তু অনেক সময় কি হয়, লোকসভা রাজ্যসভা কোনো একটা বিষয়ে একমত হতে পারেনি। যেহেতু একমত হতে পারেনি, সেই কারণে কি হয়, রাষ্ট্রপতি তাদের জন্য একটা যৌথ অধিবেশনের আহ্বান করে থাকে। তখন রাজ্যসভা মানে রাষ্ট্রপতির আহ্বানে লোকসভা রাজ্যসভার মেম্বাররা একসাথে মিলিত হয়। সেটাকে আমরা বলি যৌথ সেশন বা জয়েন্ট সেশন। জার্মানি থেকে আমরা কি নিয়েছি? যখন জরুরি অবস্থা চলে, এই যে আমরা বলছি কিছুদিন পরে রাষ্ট্রপতি শাসন হবে, রাষ্ট্রপতি শাসন মানে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে। তাহলে জরুরি অবস্থা চলাকালীন কি হয়, আমাদের যত মৌলিক অধিকার রয়েছে সেগুলো কিন্তু রদ হয়ে যায়। যেমন বাক স্বাধীনতা, বিভিন্ন সংঘ করার অধিকার, জমায়েতের অধিকার, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের রদ হয়ে যাবে। এটা আমরা নিয়েছি জার্মানি থেকে। সুইডেন থেকে নিয়েছি লোকপালের ধারণা, লোকপাল বিল সম্পর্কিত ধারণা। এটা কি জিনিস? লোকপাল বলতে বেসিক্যালি ব্যাপারটা, যে যখন কোনো সাংবিধানিক পদাধিকার কোনো ব্যক্তি, যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের কি হয়, সরাসরি ভাবে জুডিশিয়ারিতে মানে তাদের বিরুদ্ধে কেস করা যায় না। সেই জন্য কি রয়েছে, লোকপাল রয়েছে। সেই লোকপাল কি করে, যারা সাংবিধানিক পদাধিকার ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে, তাদের যে বিভিন্ন কেস, সেগুলো সম্পর্কে আলোচনা বা সেগুলো সম্পর্কে কেস তাদের বিরুদ্ধে করতে পারে। এটা হচ্ছে লোকপাল। এটা সুইডেন থেকে আমরা নিয়েছি। জাপান থেকে নিয়েছি আইন দ্বারা নির্দিষ্ট পদ্ধতি, যে আইন অনুযায়ী তোমাকে শাসন করতে হবে, সেটা আমরা নিয়েছি জাপান থেকে। আর ফরাসি প্রজাতন্ত্র থেকে, ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি, প্রজাতন্ত্রের ধারণা, রিপাবলিক। রিপাবলিক ব্যাপারটা কি? রিপাবলিক কথাটার মানে হচ্ছে, এই যে আমরা ভোট দিচ্ছি, ভোট দেওয়ার ফলে, এই যে তুমি আমি ভোট দিচ্ছি, ভোট দিয়ে কাদেরকে নির্বাচন করছি, এমপিদেরকে অথবা এমএলএ দেরকে। তাহলে সেই এমপি এমএলএ রা কি করছে, আমাদের জন্য, আমাদেরকে শাসন করছে, মানে আমাদের জন্য আইন তৈরি করছে, আমাদের জন্যই করছে। তার মানে কি, এটাকেই বলা হয় প্রজাতন্ত্র বা রিপাবলিক। মানে আমাদের দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত প্রার্থী, তারা যদি আমাদেরকে আমাদের শাসন করে, রুল করে, সেটাকেই বলা হয় রিপাবলিক। আর আমরা এই যে জনগণরা, যে পিপল, যে এদেরকে ভোট দিতে পাচ্ছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাহলে গণতন্ত্রকে বলা হয় সাধারণতন্ত্র বা গণতন্ত্র। আর এই গণতন্ত্রের দ্বারা নির্বাচিত প্রার্থী যারা, তারা যখন আমাদের শাসন করবে, তখন বলা হবে প্রজাতন্ত্র। মানে গণতন্ত্রের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়, আর প্রজাতন্ত্র গণতন্ত্রকে রক্ষা করে। ঠিক আছে? কিন্তু অনেক সময়, বেশিরভাগই প্রজাতন্ত্র গণতন্ত্রকে রক্ষা করে না। সেটাই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এছাড়া আমরা ফরাসি থেকে নিয়েছি স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা। যে আমরা প্রত্যেকেই স্বাধীন, প্রত্যেকেই সমান, এবং প্রত্যেকের মধ্যে একটা ভাই ভাইয়ের সম্পর্ক। এটা আমরা ফ্রান্স থেকে নিয়েছি। ওকে? আচ্ছা, তাহলে সবগুলো বোঝা গেল কোনটা কি জিনিস। ফ্রান্স থেকে যেগুলো নিয়েছি, সুইডেন থেকে, জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে, সবগুলো ঠিকঠাক বোঝা গেছে? কোনো অসুবিধে নেই? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা সংবিধানের এই যে প্রস্তাবনার কথাটা বলছিলাম, সে প্রস্তাবনাটা এখানে মেনশন করা রয়েছে। কি রয়েছে প্রস্তাবনাতে? দেখো, এই প্রস্তাবনার ধারণাটা আমরা নিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমরা একটু আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রস্তাবনার ধারণা নিয়েছি। এটা অ্যাডপ্ট করেছিল কবে? জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি 1946 সালে 13ই ডিসেম্বর গণপরিষদের যে প্রথম অধিবেশন হচ্ছিল, সে প্রথম অধিবেশনে তিনি একটা খসড়া প্রস্তাব
বা যেটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব করেছিল, যে আমাদের দেশের সংবিধান এই হবে, এই আদর্শ করবে। তাহলে সেটাকেই বলা হয়, এই জন্য প্রস্তাবনাকে বলা হয় তার দার্শনিক ভিত্তি। মানে আমরা মনে মনে ভেবেছি, আমরা ভেবেছি যে আমাদের সংবিধানের দার্শনিকতা, ফিলোসফি এটা হবে। ঠিক আছে? যদিও প্রস্তাবনা, মনে রাখবে, আদালতের দ্বারা বিচারযোগ্য নয়। মানে আমরা প্রস্তাবনার মধ্যে যদি কোনো কিছু অ্যাড করি তাহলে সেগুলো কিন্তু নন জাস্টিসেবল, আদালতের কর্তৃক বিচারযোগ্য না। সে কারণে যা খুশি চেঞ্জ করো, কোনো চাপ নেই। ওই জন্য ইন্দিরা গান্ধী সব এগুলো করেছে। আগে এগুলো জাস্টিসেবল ছিল, এখন নেই, এটাকে আর চেঞ্জ করা হয়নি। আচ্ছা, যখন সংবিধান, মূল সংবিধান ছিল স্যার কিন্তু এরকম স্যার কেশবানন্দ ভারতী মামলায় যে হয়েছে যে ওই সংবিধানের মূল ধারাকে মানে প্রস্তাবনার মূল ধারাকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, না, ওখানে কি বলা হয়েছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কেশবানন্দ ভারতী মামলার কথা তুমি বলছো, এখানে আমি সুন্দর করে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। দেখো, একটা, তুমি একটা যে কথা বললে বাকিরা হয়তো মনে নেই বা জানো না, একটু বলে দিই। আমাদের সবচেয়ে বড় যে কেস হয়েছিল একটা সংবিধানে, সেটা ছিল কেশবানন্দ বনাম কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপারটা, একটু গন্ডগোল হয়ে গেছে, আমি বুঝিয়ে দিচ্ছি। কেরল রাজ্য মামলা কত সাল হয়েছিল? 1973, 1973 সাল। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময় এটা হয়েছে। হুম, কি ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কেশবানন্দ ভারতী মামলা বেসিক্যালি কি সংক্রান্ত ছিল, যে কেরল রাজ্য সরকার কি করেছিল, কেশবানন্দের যে জমি, সেই জমিগুলো অ্যাকোয়ার করে নিচ্ছিল। সেই কারণে কেশবানন্দ সুপ্রিম কোর্টে কেস করেছিল, যেহেতু এটা তিনটে ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করেছিল। তার মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেহেতু ধর্মীয় কারণে সে কাজটা করছে, তাহলে তার ধর্ম নিয়েছিল, তাহলে ধর্মীয় স্বাধীনতার অধিকার। দ্বিতীয় দ্বিতীয়ত ছিল তার সম্পত্তির অধিকার, যেহেতু তার অ্যাকোয়ার করা সম্পত্তি, সেটা সেই সব মৌলিক অধিকার ছিল, যেন সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার সংক্রান্ত ব্যাপার। আর তৃতীয় ছিল যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর হচ্ছে তোমার আর হচ্ছে আরেকটা, এর সঙ্গে আরেকটা তিনি অ্যাড করেছিলেন। তিনটে ছিল মোটামুটি, আমার দুটোর কথা এই মুহূর্তে মাথায় আসছে, বাকিটা আমার মাথায় আসছে না। তিনটে ছিল। তো বেসিক্যালি মৌলিক অধিকার সংক্রান্ত কেস ছিল, যেটা সবচেয়ে লং টার্ম একটা কেস চলেছিল, যেখানে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল, সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল এই কেসের মাধ্যমে যে আমাদের যে সংসদ রয়েছে, পার্লামেন্ট, সে কি করতে পারে? সংবিধান সংশোধন করতে পারে। তার যদি মনে হয় সে সংবিধানকে সংশোধন করতে চায়, তো সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু সংবিধানের যে মৌলিক কাঠামো রয়েছে, সেই মৌলিক কাঠামো, যেটাকে বলে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে, বেসিক স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে, সেটা কিন্তু আর করতে বলা হয়নি। কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের কনস্টিটিউশন, আমরা কিছু কিছু জিনিসকে বেসিক স্ট্রাকচারের মধ্যে ইনক্লুডেড করেছি, বা পরবর্তী সময়ে বলা হয়েছে যে এগুলো এগুলো আমরা বেসিক স্ট্রাকচারে বলছি। এরকম কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট ব্যাপার নেই যে এইটা এইটা বেসিক স্ট্রাকচার। কিন্তু বিভিন্ন সময় সরকাররা এগুলোগুলোকে বেসিক স্ট্রাকচার বলেছে। যেমন কি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেটা কিন্তু পরিবর্তন করা কখনো যাবে না। দ্বিতীয়ত, আইন সংশোধন পদ্ধতি, যে পদ্ধতি থেকে আমি আইন সংশোধন করব, এই যে পার্লামেন্ট থেকে ভোট হচ্ছে, সেই মাধ্যমে আইন সংশোধন করব, সেটা করা যাবে না। তৃতীয়ত, লোকসভা নির্বাচন পদ্ধতি, যে সব পদ্ধতিতে লোকসভাতে নির্বাচন হচ্ছে, সেই পদ্ধতি পাল্টানো যাবে না। যে সাপোজ বললো 5 জন লোক ভোট দিতে পারবে, সেরকম ব্যাপার না। এই জিনিসগুলো বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আরো এরকম একাধিক জিনিস রয়েছে, কিন্তু কয়েকটা জিনিস যেগুলো মেইন জিনিস সেগুলো। এটাই হচ্ছে কেশবানন্দ ভারতীর মামলার রায় ছিল। এবার বোঝা গেছে? অনন্যা, ক্লিয়ার? 100%? স্যার, তাহলে প্রস্তাবনা, সেটা কিন্তু আদালত কর্তৃক বিচারযোগ্য নয়, মানে নন জাস্টিসেবল। ফলে প্রস্তাবনাতে তুমি যদি কোনো পরিবর্তন করো, সেটা কোনো চাপ নেই। ঠিক আছে? কিন্তু আজকের দিনে এই যে আমাদের বললো রাষ্ট্রপতি শাসন যদি পশ্চিমবঙ্গে জারি হয়, সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউ এর মধ্যে পড়বে। মানে বিজেপি যদি আজকের দিনে হঠাৎ করে তার মনে হলো রাষ্ট্রপতি শাসন করে দেবো, সেটা কিন্তু কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল সরকার কেস করতে পারে। ঠিক আছে? সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার, মানে মোদিজি খুব প্ল্যানিং এর সাথে সাথে সমস্ত জায়গায় দেখাচ্ছে যে কিভাবে আমরা স্টেট মেশিনারি ফেল করছে। যে জুডিশিয়ারি যারা দর্শক, মানে যারা হচ্ছে তোমার এরা রয়েছে, তাদেরকে কাজ করতে দিচ্ছে না, যে আমাদের বিচার বিভাগকে কাজ করতে দিচ্ছে না, কার কেউ কোনো সেফ নেই। তার মানে রাজ্য সরকার তো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আর বলাই রয়েছে আর্টিকেল 355 এ যে রাজ্য যখন ব্যর্থ হবে তখন কেন্দ্র সরকার 356 অ্যাপ্লাই করতে পারবে। তার মানে করার আগে সব রকম ব্যবস্থা করতে হবে। বোঝা গেছে তো? তাহলে মোদিজি বা অমিত শাহ কিন্তু বোকা নয়, তারা খুব ইন্টেলিজেন্ট। যেমন আর্টিকেল 370 মানে আমাদের হ্যাঁ কি, স্যার, সেগুলো না দাঁড়ালে তো সব লোকজন ভুল ভাববে মানে হ্যাঁ, হঠাৎ করে লাগু করে দিলে তো অনেকেই এগেইনস্ট এ চলে যাবে। এগেনস্টে চলে যাবে। এবং তারপরে শুধু এবার দেখো, এগেনস্টে যাক না যাক ব্যাপারটা ম্যাটার করছে না। মানে লিগালি সেটাকে রাইট করতে হবে তো, নাহলে তো সমস্যা, সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দেবে, কনভিক্ট করে দেবে। এখনো পর্যন্ত বিজেপি কিন্তু কোনো সময় কোর্টে গিয়ে হ্যারেস হয়নি। তার মানে সমস্ত কিন্তু লফুলি কাজকর্ম তারা করছে। না হলে দেখো, মমতা ব্যানার্জি প্রত্যেক জায়গায় যাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে তাকে মানে মানে বেজ্জেত হয়ে ঘুরে আসছে, কিন্তু বিজেপি কোনোদিন বেজ্জেত হয়নি, কারণ পুরো লফুলি কাজ করছে। আর্টিকেল 370 কাশ্মীর থেকে অবলুপ্ত করলো, কোর্টে কেস হলো যে সেই এই করেছে সেই করেছে, কোর্ট সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বলে দিল না, উইথ কনস্টিটিউশনই সব কাজকর্ম হয়েছে, তার প্রপার এভিডেন্স ফ্যাক্ট সবকিছু আছে। তাহলে হঠাৎ করে কিন্তু মোদিজি কিছু করেন বা অমিত শাহ, এটা বেসিক্যালি অমিত শাহেরই প্ল্যান। অমিত শাহ কিন্তু কিছু করে না, খুব ইন্টেলিজেন্ট লোক। আচ্ছা, তো মূল সংবিধান যেটা 1947 সালে 1950 সালে রেডি হয়েছিল, সেখানে কিন্তু প্রস্তাবনায় তিনটে কথা ছিল: সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। কিন্তু 1976 সালে ইন্দিরা গান্ধী তিনি কি করেন, 42তম সংবিধান সংশোধন করেন। মানে মিনি কনস্টিটিউশন, মানে তিনি মনে করতেন বাবু সংবিধান আমার বাবার সম্পত্তি, বাবারই সম্পত্তি, কারণ তার বাবাই প্রথম প্রধানমন্ত্রী ছিল, তার বাবাই তো একমাত্র ভারতকে স্বাধীন করেছে। তো সেই জন্য তিনি বাবার সম্পত্তি মনে করে রাষ্ট্র মানে এমার্জেন্সির মাধ্যমে সংশোধন করলেন এবং প্রস্তাবনায় দুটো কথা অ্যাড করলেন: সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। যাই হোক, দুটোর মধ্যে কোনোটারই অ্যাড করার প্রয়োজন ছিল না। বিশেষ করে সমাজতান্ত্রিকটা তো মানে উচিতই নয়, কারণ ভারতের যে সমাজ, সেটা সমাজতান্ত্রিক অবস্থায় মানে পদ্ধতিতে চলে না, এটা রাশিয়াতে চলে। ঠিক আছে, তো যাই হোক, বলে লাভ নেই। তো সেই কারণে ভারতের বর্তমানের যে সংবিধান, যে প্রস্তাবনা, সেখানে বলা রয়েছে ভারত সার্বভৌম, সভরিন, মানে বিদেশি আভ্যন্তরীণ এবং বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত, সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ সেকুলার, গণতান্ত্রিক মানে যারা ভোট দিতে পারে, রিপাবলিক মানে প্রজাতন্ত্র। একটু আগে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো প্রস্তাবনার শুরুতেই কি বলা হয়েছে, আমরা ভারতের জনগণ। তার মানে কথাটার উল্লেখের অর্থ বলা হচ্ছে দেশের সংবিধানের যে মূল উৎস এবং চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। মানে জনগণের হাতে ক্ষমতা রয়েছে, মূল ক্ষমতা। সেই জন্য জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সরকারকে, আর জনগণ চাইলেই তাকে সরাতে পারে। ভালো খবর। প্রস্তাবনা সংবিধানের অংশ নয় বলেও বিবেচিত হলেও প্রস্তাবনাকে সংবিধানের মূল অংশের কিন্তু অন্তর্ভুক্ত করা হয় না। ঠিক আছে, সেই জন্য প্রস্তাবনাকে সংবিধানের অংশ বলা হয়, কিন্তু মূল সংবিধানের বা মূল অংশের অন্তর্ভুক্ত নয়। সংবিধানের সুপ্রিম কোর্টের মত অনুযায়ী বলা হয়েছে কি, যে প্রস্তাবনা সংবিধানের ভূমিকা। ঠিক আছে, আর এই প্রস্তাবনাকে কিন্তু এখনো পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে 1976 সালে। আর এই প্রস্তাবনা সম্পর্কে তিনটে কমেন্ট বলেছে কে এম মুন্সি। তিনি প্রস্তাবনাকে বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেস্ট বার্কার বলেছেন এ কি নোট টু দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের আত্মা বলেছেন। আর নানা পালকিওয়ালা প্রস্তাবনাকে বলেছেন যে আইডেন্টিটি কার্ড বলে বলেছে। এটা পড়তে পারে কিরকম ভাবে, যে কে কি বলেছে, কে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন, তারপর আইডেন্টিটি কার্ড কে বলেছেন, সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন, এরকম প্রশ্ন করতে পারে। আচ্ছা, এবার আমরা ফাইনালি একটা জিনিসে চলে এলাম। আমরা যেমন বইয়ের সূচিপত্র পড়ি, সেরকম এখানেও আমরা হচ্ছে সংবিধানের সূচিপত্র দেখি। তাহলে যেমন ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, সেরকম সংবিধানের একটা পার্ট রয়েছে। ফার্স্ট পার্টে রয়েছে আমাদের রাজ্য গঠন এবং পুনর্গঠন সংক্রান্ত বিষয়। তো এটা আমরা পড়বো যে আমাদের যে রাজ্য গঠন হয়ে থাকে সেবার কিভাবে গঠিত হয়, সেগুলো সম্পর্কে আমরা পড়বো, ইউনিয়ন ইটস টেরিটরি। সেকেন্ড পার্টে পড়বো আমরা নাগরিকত্ব সম্পর্কে, কিভাবে আমরা ভারতের নাগরিক হই। থার্ড পার্টে পড়বো মৌলিক অধিকার সম্পর্কে, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল আমরা পড়বো। প্রথমে রাষ্ট্র কাকে বলে, মৌলিক অধিকারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আইন, তারপর মৌলিক অধিকারের মধ্যে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আমরা সব ধরনের অধিকার আলোচনা করব। 6 ধরনের রয়েছে, আমরা সব আলোচনা করব। পার্ট 4-এ ডিপিএসপি আলোচনা করবো, একটু আগেই বলে দিলাম ডিপিএসপির কথা। ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 4-এ, এটাও বলে দিলাম। পার্ট 5 হচ্ছে সব থেকে ভাইটাল, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা পার্ট 5,
যেখানে আমরা পড়বো রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, তার কাজ কি, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, তার কাজ কি, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়, তার কাজ কি, এবং মন্ত্রী পরিষদ কি কাজ করে সেটা জানবো। তারপরে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানবো। অ্যাটর্নি জেনারেল কি হয়? কেন্দ্র সরকারের আইনি পরামর্শদাতা। কোনো সময় যদি কোনো আইনি পরামর্শ প্রয়োজন হয়, তার জন্য নিয়োগ করা রয়েছে অ্যাটর্নি জেনারেল। তবে সুপ্রিম কোর্টকে যদি চায় তখন চাইতে পারে, কিন্তু স্পেশাল করে একজন অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করা থাকে। তারপর রাষ্ট্রপতিকে সাহায্য করায় সংসদ সম্পর্কে আমরা পড়বো, যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, পড়বো। সংবিধানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি পড়বো। রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করে, অর্ডিন্যান্স কি পড়বো। তারপরে বিচার ব্যবস্থা সম্পর্কে পড়বো। তারপরে আমরা ক্যাগ সম্পর্কে পড়বো, কন্ট্রোলার অডিট। ক্যাগ কি করে? আমাদের অডিট করে, মানে সরকার যে খরচ করে, যেখানে যেখানে খরচ করে তার হিসেব থেকে শুরু করে সবকিছু ক্যাগ কে করতে হয়। সেটা আমরা পড়বো। তারপরে আমরা পার্ট 6 এ চলে যাব, যেখানে রাজ্য সরকারকে সম্পর্কে পড়বো। এখানে রাজ্যপাল কিভাবে অ্যাপয়েন্ট হয় পড়বো। মুখ্যমন্ত্রী সম্পর্কে পড়বো। রাজ্যপাল রাজ্যসভার আমাদের রাজ্যের আইনি পরামর্শদাতা, লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাডভোকেট জেনারেল, তার সম্পর্কে পড়বো, তিনি কিভাবে অ্যাপয়েন্ট হয়ে থাকেন। রাজ্য সরকার কিভাবে শাসন করে, রাজ্যের যে আইনসভা বিধানসভা সম্পর্কে পড়বো। রাজ্যপালের অর্ডিন্যান্সের সম্পর্কে পড়বো। হাইকোর্ট সম্পর্কে আমরা পড়বো। এরপরে আমাদের পার্ট 7, যেটা বর্তমানে নেই, প্রত্যাহিত। কারণ এটা আমাদের পড়বো কেন প্রত্যাহিত হয়েছে, তার কারণ আমাদের 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয়েছিল, যার ফলে এটা কিন্তু বর্তমানে নেই। পার্ট 7 বর্তমানে নেই। কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আমাদের, যে বিভিন্ন ইউটি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে কিভাবে শাসিত হয়। পার্ট 9 এ পঞ্চায়েতি রাজ রয়েছে। পার্ট 9 এর এ তে নগরপালিকা, পার্ট 9 এর বি তে সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি গুলো রয়েছে। পার্ট 10 এ যেসব ট্রাইবাল এরিয়া রয়েছে, এসসি এসটি ট্রাইবাল এরিয়া রয়েছে, কিছু কিছু এলাকাকে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত এলাকা বলা হয়ে থাকে। এসসি এসটি লোকেরা আলাদা আমাদের সঙ্গেও থাকে, তাদের জন্য স্পেশাল আলাদা এরিয়াও রয়েছে। সেটা আমি বলবো কিভাবে হয়। কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, পার্ট 11, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, আইন সংক্রান্ত সম্পর্ক, আবার প্রশাসনিক সম্পর্কও রয়েছে। পার্ট 12 এ আমাদের বিভিন্ন ফাইন্যান্স প্রপার্টি সম্পর্কে, যার মধ্যে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটু আগে যেটা বলেছিলাম সেটা, ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন, যেটা কি করে আমাদের যে স্যালারি বাড়ানো কমানো সবকিছু তারা করে। আকস্মিক তহবিল, যদি কোনো সময় হঠাৎ করে সরকারের প্রচুর টাকা প্রয়োজন হয় হঠাৎ করে, তার জন্য তহবিল থাকে। 5 কোটি যেহেতু করা আছে, যাই হোক, সরি 500 কোটি। তারপর আমাদের এখানে রয়েছে ট্রেড অ্যান্ড কমার্স, যেখানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। তারপর পার্ট 14 টা একটু গুরুত্বপূর্ণ, ডাইরেক্ট প্রশ্ন এখান থেকে পড়ে, যে কেন্দ্র রাজ্য সরকারের অধীনে যেসব চাকরি হয় সেটা কোন পার্টের মধ্যে রয়েছে। তার মধ্যে ইউপিএসসি পিএসসি, এটা আমাদের পার্ট 14 এ রয়েছে, গুরুত্বপূর্ণ। পার্ট 14 এর এ তে রয়েছে ট্রাইব্যুনাল, এটা কি হয়? বিশেষ কোর্ট। যখন কোনো কোর্টে দীর্ঘদিন হয়, কিন্তু কিছু কিছু কেস হয় যেগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে হয়, তাই জন্য গঠন করা হয় ট্রাইব্যুনাল। ঠিক আছে, যেটা আমাদের পড়তে হয়। আমি বলে দেবো জিনিসগুলো কি কি। তারপর নির্বাচন কমিশন, ইলেকশন রয়েছে, যেখানে সব নির্বাচনের পার্ট 15 এ। তারপরে পার্ট 17 গুরুত্বপূর্ণ, সরকারি যেসব ভাষা সেইগুলো সম্পর্কে রয়েছে, আমাদের 22টা ভাষা রয়েছে। জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় পার্ট 18। এগুলো ডাইরেক্ট পড়ে কিরকম, সবকিছু ডিটেলস পড়ে না, যে বলে সরকারি ভাষা সংক্রান্ত বিষয় কোন পার্টের মধ্যে রয়েছে, বা জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় কোন পার্টের মধ্যে রয়েছে, এই রকম প্রশ্ন পড়ে। ঠিক আছে, বা ট্রাইব্যুনাল গঠন কোন পার্টের মধ্যে রয়েছে, পার্ট 14 এ। ঠিক আছে, বা ইউপিএসসি গঠন কোন পার্টের মধ্যে রয়েছে, পার্ট 14। এই ধরনের প্রশ্ন পড়ে। এখানে ডাইরেক্ট প্রশ্ন এইভাবে করতে পারে। এই জন্য এটাকে চ্যাপ্টার যেরকম আমরা বইয়ের সূচিপত্র মুখস্থ করি সেভাবে মনে রাখতে। জরুরি অবস্থা, এই যে জাতীয় জরুরি অবস্থা হয়, রাজ্য জরুরি অবস্থা হয়, অর্থনৈতিক জরুরি অবস্থা হয়, পার্ট 18 এ রয়েছে। সংবিধান সংশোধন পার্ট 20 তে রয়েছে, 20 নম্বর পার্টে রয়েছে। আর পার্ট 22, 21, 22 তে বিশেষ ব্যবস্থা, বিশেষ জম্মু কাশ্মীর এদের জন্য যে বিশেষ ব্যবস্থা সেগুলো রয়েছে। এগুলো 22টা পার্টের কথা আমরা বললাম। এবার হচ্ছে লাস্ট আমাদের সংবিধানের তপশিল। তপশিল কি? এই যে বললাম, যদি পুরো কনস্টিটিউশনের পার্টের মধ্যে সবকিছু লেখা হয়, সংবিধান অনেক বড় হয়ে যায়। সেই কারণে কি হয়েছে, আমরা যেমন বইয়ের সাথে মানে বই পড়ি, সেরকম মানে বইয়ের মতো হচ্ছে তপশিল। তাহলে ফার্স্ট পার্টের এই রাজ্যগুলো, কতগুলো রাজ্য রয়েছে, তাদের শাসন ব্যবস্থা কিভাবে গঠিত হয়েছে, এই সম্পর্কিত আলোচনা শিডিউল 1 এর মধ্যে রয়েছে। তাহলে শিডিউল 1 টা কি করে, যে পার্ট গুলো রয়েছে সে পার্টের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে জিনিসগুলোকে ভাগ করা। যেমন দ্বিতীয় তপশিল, এখানে কি রয়েছে, যত আমাদের সাংবিধানিক পদাধিকার ব্যক্তি রয়েছে তাদের বেতন এবং ভাতা বা কি সুবিধা তাদেরকে দেওয়া হবে সেগুলো বলা রয়েছে।
যেমন রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার সভাপতি মানে উপরাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, বিধানসভার প্রেসিডেন্ট মানে সভাপতি, উপসভাপতি, বিধান পরিষদের সভাপতি, সহসভাপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ক্যাগ, তারপরে অ্যাটর্নি জেনারেল, এদের সকলের বেতন কেমন হবে, ভাতা কেমন হবে, সেগুলো সেকেন্ড শিডিউল। মানে যত সাংবিধানিক পদ রয়েছে তাদের ভাতা বেতন সম্পর্কে সেকেন্ড শিডিউল বলছে। থার্ড শিডিউলে কি বলছে, এই সব সমস্ত ব্যক্তিদেরকে সবাইকে ওথ বা শপথ নিতে হবে। তো কে শপথ দেবে, সে না থাকলে কে দেবে, এই সব ব্যাপারগুলো থার্ড শিডিউলের মধ্যে রয়েছে। ফোর্থ শিডিউলে রয়েছে রাজ্যসভাতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আসন বন্টন। মানে রাজ্য সরকারের রাজ্যসভায় কি হয়, যে রাজ্যের জনসংখ্যা বেশি সেই রাজ্যের আসন সংখ্যা বেশি। এবং উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, তাহলে রাজ্যসভাতে এই যে আসন সংখ্যা, এটা বেসিক্যালি ফোর্থ শিডিউলের মাধ্যমে হয়। ফিফথ শিডিউলে কি হয়, আর্টিকেল 224-এর মাধ্যমে যেসব তপশিলি ক্ষেত্র রয়েছে, শিডিউল এরিয়া আর ট্রাইবাল এরিয়া রয়েছে, তাদের যে জনজাতিদের জন্য প্রশাসন বা নিয়ন্ত্রণ এখানে বলা হয়। দেখবে যেসব ট্রাইবাল এরিয়া রয়েছে সেই জায়গার আইন কানুন কিন্তু অনেকটা আলাদা রকমের হয়ে থাকে। যেমন মণিপুরে যদি যাও, তারপর হচ্ছে আমাদের হচ্ছে নাগাল্যান্ডে যদি যাও, এগুলো কিন্তু ট্রাইবাল জায়গা, অনেক জায়গা রয়েছে, আমাদের মহারাষ্ট্রেও রয়েছে, অন্ধ্রপ্রদেশেও রয়েছে। ট্রাইবাল এরিয়া হলেই সেখানকার প্রশাসন, সেখানকার নিয়ন্ত্রণ একটু আলাদা ধরনের হবে। ঠিক আছে? তুমি ডাইরেক্ট সেখানে প্রপার্টি কিনতে পারবে না, ডাইরেক্ট কোনো ডাইরেক্ট বিজনেস করতে পারবে না, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। সিক্স শিডিউল হয় যেখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের যেসব অঞ্চল যেগুলো পরবর্তীকালে মানে ভারতের খুব সেন্সিটিভ জায়গা, বর্ডার, সেই জায়গার জনজাতিদের প্রশাসনের জন্য নিয়ন্ত্রণ। দেখবে আসাম বর্ডার শেয়ার করছে, মেঘালয় বর্ডার শেয়ার করছে, ত্রিপুরা বর্ডার শেয়ার করছে, মিজোরাম, বাংলাদেশ, মায়ানমারের সাথে যেহেতু এগুলো বর্ডার শেয়ার করছে, এই জন্য এই জায়গাগুলোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সেভেন শিডিউলে ক্ষমতা বন্টন রয়েছে, কেন্দ্রীয় তালিকায় কি কি বিষয়, রাজ্য তালিকায় কি কি বিষয়, যুগ্ম তালিকায় কি কি বিষয়, এগুলো সম্পর্কে সেভেন শিডিউলে বলা রয়েছে। যেমন কেন্দ্রীয় তালিকায় আগে 100, অরিজিনালি 97টা ছিল, এখন 100টা করা হয়েছে। রাজ্য তালিকায় আগে 66টা ছিল, 61টা করা হয়েছে। মানে রাজ্য তালিকা থেকে 5টা কমিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় তালিকা 3টে বাড়িয়ে দেওয়া হয়েছে, যুগ্ম তালিকাতেও দেখো আবার 3টে বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবে কমিয়ে বাড়িয়ে সব বিষয়গুলো অ্যাডজাস্ট। অষ্টম তপশিল ভীষণ ভাইটাল। ওটা কোন শিডিউলে ভাষা সম্পর্কে বলা হয়েছে, সরকারি ভাষা মানে আমাদের যে গভর্নমেন্টের যে ভাষা রয়েছে, সরকার স্বীকৃত এরকম 22টা ভাষা কিন্তু রয়েছে। মূল সংবিধানে 14টা ছিল, 22টা হচ্ছে কি কি অ্যাড হয়েছে, কবে অ্যাড হয়েছে, পরে আমরা এগুলো আলোচনা করবো। নাইন্থ শিডিউলে ভূমি রাজস্ব, আমাদের প্রথম অ্যামেন্ডমেন্ট যখন হয়েছিল 1951 সালে, তখন প্রথম নাইন্থ শিডিউল অ্যাড। এখানে কি হয়, জমিদার প্রথার বিলোপ করা হয়। আগে কি হতো, জমিদার প্রথা ছিল, যে যা খুশি রাখতে পারো। তো জমিদার প্রথা বিলোপ করা হয় প্রথম। এরপর থেকে দেখবে জমিদার প্রথা বিলোপ করার পর থেকে আর জমিদার নেই। তারপরে অ্যান্টি ডিফ্লেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন, এটা হচ্ছে 10th শিডিউলে করা হয়েছে। এটা বেসিক্যালি কি, তারপরে ধরো আজকে কেউ তৃণমূল থেকে পার্টি থেকে ভোটে দাঁড়ালো, ঠিক আছে, ভোটে দাঁড়িয়ে সে হয়তো সিট জিতে গেল, ভালো খবর। তাহলে সে ধরো সাপোজ ধরো যে যার হয়তো মেদিনীপুর থেকে দীপক বাবু ভোটে দাঁড়িয়েছে, ভালো কথা, তাহলে তৃণমূল থেকে সাপোর্ট করেছে, দীপক বাবু ভোটে জিতে গেছে। ভোটে জিতে পরে যাওয়ার পর দীপক বাবু এমপি হয়ে গেছে, তাহলে তৃণমূলের এমপি। সে যদি মনে করে আমি তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যাবো, তাহলে কি হবে, সিটটা তো বিজেপির কাছে চলে যাবে, তৃণমূলের আর মেজরিটি কমে গেল বিজেপি। তাহলে দীপক বাবুর কি এমপি পদটা থাকবে না থাকবে না, এইটা ডিসাইড করবে স্পিকার। এই যে আইন, এটা হচ্ছে অ্যান্টি ডিফ্লেকশন ল, যেটা 52তম সংবিধান সংশোধন 1985 সালে রাজীব গান্ধীর সময় এটা হয়েছিল। কারণ সেই সময় প্রচুর দলগত শিফট হচ্ছিল, ইন্দিরা গান্ধী মারা গেছে, তো রাজীব গান্ধীর সময় প্রচুর লোক এই দল থেকে ওই দলে যাচ্ছিল, সেই জন্য এটা করা হয়েছে। 11th শিডিউলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়, 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992, আর 74তম অ্যামেন্ডমেন্ট 1992 এর মাধ্যমে পৌরসভা, মানে গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, শহরের ক্ষেত্রে পৌরসভার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। বলো, পুরো ব্যাপারটা ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? পরের দিন আমরা কিন্তু এমসিকিউ আলোচনা করব।